কি লিখে তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। কি লিখে কি লিখে কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পায় আমার নীলা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আমার নীলা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়, কি লিখি কি লিখি ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয় তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়। গুনগুন করে মন ব্যথার ছায়ায়, কি লিখি কি লিখি তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। কি লিখি তোমায়। শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 256তম পর্ব। এ পর্বে আমরা পড়ব আপনাদের একান্নবর্তী বিষয় নিয়ে লেখা চিঠি। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রুনদী। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনাদের এই জনপ্রিয় লাইভ পত্রালি নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করুন। আপনাদের লেখা শোনার সুযোগ করে দিন আপনাদেরই প্রিয়জনদের। সঙ্গে আছেন দীপা বাগচি, নাসিমা বেগম দিদি, শিপ্রা সাঁতো, আছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, প্রবীর মুখোপাধ্যায়, মিনতি চট্টোপাধ্যায়, মীনাক্ষী দাস। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। রবিবাসরীয় প্রথম চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার সি, 11/16 বলাই মিস্ত্রি লেন, হাওড়া, সূচক 711103 থেকে। পত্রবন্ধু লিখছেন, প্রিয় পত্রালী, আমাদের 51বর্তী পরিবারের সদস্য সংখ্যা ছিল 26 জন। বাবারা 5 ভাই ও 3 বোন।
আমরা 12 জন ভাই বোন। এক বিধবা পিসির সাথে তার ছেলেও থাকতো। দাদু ছিলেন উকিল, তিনিই সংসার চালাতেন। মনে পড়ে প্রতিদিন সকালে মিষ্টি অলা আসতো বাড়িতে, একটি করে মিষ্টি ভাগে পেতাম। তারপর যে যার ঘরে বসে পড়াশোনা। মায়েরা ও পিসিরা রান্নাঘরে ব্যস্ত থাকতো। ঠাকুমা আমাদের খেতে দিত। ছোটদের এক থালায় ভাত, ডাল, মাছ নিয়ে খাইয়ে দিতেন ঠাকুমা। স্কুলের ছুটির পর বাড়ির সামনের মাঠে খেলতাম। রবিবার দুপুরে ঠাকুমার কাছে শুয়ে গল্প শুনতাম আমরা ভাই বোনেরা। সন্ধ্যার সময় বুড়ো মাস্টারমশাই আসতেন। পিসিমাদের ঘরে রেডিও বাজতো। পড়ার ফাঁকে একবার ঢু মেরে যেতাম, সব ভাই বোনেরা এক এক করে। পুজোর সময় জেঠু মায়েদের জন্য শাড়ি কিনে আনতো। বাবা আমাদের জন্য বাড়িতে দর্জি এনে জামা প্যান্ট বানিয়ে দিত। পুজো আসলেই সে কি মজা! ছোট কাকাই আমাদের সঙ্গে নিয়ে চীনা দোকান থেকে জুতো কিনে দিত। স্বাধীনতা দিবসে দাদু পতাকা তুলতো, আমরা গান করতাম। আমাদের আরেক কাকা পাটনায় থাকতো। পুজোর সময় তিনি আসতেন। তিনি খুব শাসন করতেন। বড়দিনে পার্ক স্ট্রিট থেকে কেক কিনে আনতে সকলে যেতাম। দোলের দিন ভারী মজা হতো। গ্রীষ্মের ছুটিতে কাকিমার বাপের বাড়ি মালদা যেতাম। দাদু, দিদা, মাসিরা খুব যত্ন করত, ভালোবাসতো। এমনিভাবেই সবাই মিলে মিশে দিন কাটাতাম। ভাই বোনেরা সবাই এক এক করে স্কুলের পড়া শেষ করে কলেজ হোস্টেলে চলে গেল। বাড়িটা ফাঁকা, আর সেই একান্নবর্তী পরিবার নেই। সবাই পৃথক হয়ে আলাদা ফ্ল্যাটে বাস করি। লিখছেন স্বপন কুমার সিং, 11/16 বলাই মিস্ত্রি লেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সুদেশনা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। গুটি গুটি পায়ে প্রায় পুজো এসে গেল পত্রালি। এই সময় খুব ছোটবেলার কথা মনে পড়ে আমার। আমাদের ঢালাও করে জামার ছিট কেনা হতো। ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলেদের হাফ হাতা শার্ট আর মেয়েদের লম্বা চুলের ঘটি হাতা ফ্রক। ছোটবেলায় একান্নবর্তী পরিবার বলতে যেটা বুঝতাম সেটা হলো এক হাঁড়ির ভাত, পরিবারের সকলে মিলে খাওয়া। রবিবারে 2 টুকরো পাঁঠার মাংসের সাথে মস্ত বড় একখানা আলু, ওই দিয়ে এক থালা ভাত সাবার। দুপুরে ঠাকুমার পানের বাটা থেকে পান সেজে খাওয়া। কাকা পিসিদের অতিরিক্ত প্রশ্রয়। দাদুর কড়া বকুনির থেকে লুকিয়ে ঠাম্মার আঁচল। পড়তে বসে দুলে দুলে নামতা পড়ার ফাঁকে ফাঁকে ভাই বোনেদের গল্প। জেঠিমার তৈরি আচারের বয়ামে এঁটো হাত। নতুন কাকিমার লাল শাড়িতে বউ সেজে পুতুল খেলা। কোথায় গেল সেই সব পরিবার যারা একসঙ্গে থাকতো? কোথায় যেন হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার প্রথম কারণ নিজেদের উঠোনে যেদিন প্রমোটারের থাবা বসলো। দাদুর চোখে সেদিন জল দেখেছিলাম আমরা। দাদুর চোখের জল চাপা পড়ে গেল ধুতির কোনায়। সেই দিন, যেদিন কিছু স্থানীয় নেতার স্বার্থ, প্রমোটারদের অর্থ আর বাবা জ্যাঠা কাকাদের তাৎক্ষণিক সুখের খোঁজ মিলল। সেই একান্নবর্তী পরিবার টুকরো টুকরো হয়ে উঠে গেল। কেউ ভাড়া বাড়িতে, কেউ কর্মস্থলে, অফিস কোয়ার্টার্সে, আর বাড়ির বৃদ্ধদের স্থান হলো পর্যায়ক্রমে প্রত্যেক ছেলের বাড়িতে কয়েক মাসের অতিথি হিসাবে। আর যাদের সেটাও জুটল না, তারা পড়ে রইলেন প্রমোটারদের দেওয়া ভিটে মাটির 10x10 ছোট্ট ঘরে। চিঠিখানি পাঠিয়েছিলেন সুদেশনা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।
আমার দাদুর 3 ছেলে। বড় ছেলের নাম করালীচরণ ঘোষ, মেজ ছেলে পশুপতি ঘোষ, ছোট ছেলের নাম ভৈরবচন্দ্র ঘোষ। আমার দাদুর নাম রজনীকান্ত ঘোষ। তিনি সুপুরুষ ও রাশভারী প্রকৃতির মানুষ ছিলেন। আমার জেঠু করালীচরণ ঘোষের 5 ছেলে ও 4 মেয়ে। আমরা 5 ভাই 2 বোন। আমার কাকার 4 ছেলে 3 মেয়ে। এই নিয়ে আমাদের 51বর্তী পরিবার। দাদামশাইয়ের 40 বছর বয়সে স্ত্রী বিয়োগ হয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত করে বোঝালো, রজনী তুই বিয়ে কর, তোকে বুড়ো বয়সে কে দেখবে। রজনীর মন টলাতে পারল না কেউ। তিনি পুনর্বিবাহে মত দিলেন না। আমরা খুড়তুতো জারতুতো মিলে 14 জন ভাই 9 জন বোন। খাবার সময় ছেলে মেয়ে মিলে একসঙ্গে 23টি পাত পড়ত। সন্ধ্যায় দাদামশাই সব নাতি নাতনিকে রামায়ণ মহাভারতের গল্প বলতেন। আমরা দাদামশাইয়ের কাছ থেকে রামায়ণ মহাভারতের গল্প মনোযোগ সহকারে শুনতাম। দাদামশাইয়ের 50 বিঘা জমি ছিল। একটা মনীষ একটা রাখাল প্রতিদিন আমাদের বাড়িতে ধরা ছিল। আমার মা জেঠিমাদের কাজের ভাগ করা ছিল। আমার মা ও কাকিমা মিলে 1 মাস ধরে হয়তো রান্না করত। জেঠিমা তখন মুড়ি ভাজার দায়িত্ব নিতেন। দাদামশাই কার জামা প্যান্ট নেই, বৌমাদের শাড়ি আনা সব ব্যবস্থা করতেন। আমার দাদা ও ভাইরা বিকালে একসাথে খেলতে যেতাম। দিদি বোনেরা লাফানদড়ি বা চুকিতকিত খেলতো। আমরা 51বর্তী পরিবারে কি সুন্দরী না জীবন কাটিয়েছি। চিঠিখানি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, হক ভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। লিখছেন, প্রিয় পত্রালী, জীবনের পথ বড় বন্ধুর। কখনো আমরা আবেগে ভাসি, রোমাঞ্চে শরীর মন শিহরিত হয়। আবার কখনো কণ্টকাকীর্ণ জীবনের পথে চলতে চলতে ক্ষতবিক্ষত হই। কখনো বেদনা বিধুর ঘটনায় সিক্ত নয়ন বিষণ্ণ হৃদয়ে টেনে টেনে বয়ে চলি জীবনের ভার। একটা মানব জীবন তো একটা ইতিহাস, সেটাই সমাজ বিজ্ঞান, সেটাই কাব্য সাহিত্য, আবার সেটাই জীবনবোধের রসায়ন। আমাদের প্রয়োজন প্রতি সংগ্রামী এবং আবেগঘন মুহূর্তগুলোর সাক্ষী। দুঃখে সমবেদনা জানানোর জন্য নিজের পরিবারের লোকের। সেই পরিবার 51বর্তী হলে মানুষের মনের প্রত্যয়, দৃঢ়তা, সাহস, মনোবল তত বেশি হবে। প্রত্যেক জিনিসেরই ইতিবাচক নেতিবাচক দুটি দিকই থাকে। এই 51বর্তী পরিবারেরও আছে। মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা, সহিষ্ণুতা যত বেশি থাকে, এই পরিবারগুলি তত বেশি দিন টিকে থাকে। 51বর্তী পরিবারে যারা থাকে না, তার মানে এই নয় যে এটি স্বার্থপরতা। আমাদের আর্থ সামাজিক অবস্থার জন্য কখনো, অথবা নিজ সন্তানদের উচ্চশিক্ষার জন্য, আধুনিক জীবনধারায় অভ্যস্ত মানুষ শারীরিক ক্ষমতার জন্য পরিবার ছোট হচ্ছে। 51বর্তী পরিবারকে ধরে রাখার যে শারীরিক এবং মানসিক দৃঢ়তা, সেটাই অনেকের মধ্যে কমে যাচ্ছে, যার অবশ্যম্ভাবী ফলস্বরূপ 51বর্তী হয়ে বাস না করা। তাছাড়া পৃথিবীর মানুষ যেভাবে এগিয়ে চলেছে, সেখানে পরিবারের রূপরেখা যে বদলাবেই, সে আর বেশি কথা কি। ছোট পরিবারও সুখ দুঃখ শান্তি অশান্তি সব আছে। তবুও সবশেষে বলতে চাই, টুকরো হয়ে যাওয়া পরিবারগুলি যদি বছরের একটি নির্দিষ্ট সময়ে একসাথে কাটাই, তাহলে পরিবারের সকলের সাথে সকলের সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকবে। আমরা না হয় সেই আনন্দ ধারায় নিজেদেরকে ভাসিয়ে নিয়ে যাই, বুকের অভ্যন্তরে ভরে নেই বাড়তি অক্সিজেন। লিখছেন ফিরোজা বেগম, হক ভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে।
এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, নতুন প্রজন্ম জানেই না একান্নবর্তী মানে কি। একান্নবর্তী পরিবার বলতে কি বোঝায়? পরিবারের সবাই একসাথে একান্নে থাকা কি সম্ভব? এসব কথা না জানার জন্য ওদের দোষ দিয়ে লাভ নেই, কারণ ছোটবেলা থেকে ওরা জানে ওদের পরিবার বলতে সে, তার বাবা আর মা, কাকা, পিসি, দাদু, ঠাকুমাদের কথা ওদের জানতে দেওয়া হয় না। সবাইকে জেনে একসাথে বসবাস করতে পারলে ওরাও হয়তো বুঝতে পারত একান্নবর্তী পরিবার কি। আসলে ছোটবেলা থেকেই বাবা মায়েরা ওদের স্বার্থপরের মতো বেঁচে থাকার শিক্ষা দেওয়ায় ওরা সারা জীবন একলা চলতেই অভ্যস্ত হয়ে যায়। একান্নবর্তী পরিবারের সকলকে নিয়ে বেঁচে থাকার স্বাদ পায় না। একান্নবর্তী পরিবারে শৈশব কাটাতে পারলে জীবনের স্বাভাবিক বিকাশ হয়। জেনেও বাবা মায়েরা নিজেদের ক্ষুদ্র স্বার্থ একান্নবর্তী পরিবার ছেড়ে বেরিয়ে পড়েন। এরকম একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা শিশুরা সংসার থেকে এমন কিছু শিখতে পারে যা হাজার চেষ্টাতেও পয়সা দিয়ে শেখানো যায় না। এখান থেকে ওরা আপনা আপনি শিখে যায় রুচিশীল চলন বলন, আচার ব্যবহার, শিখে যায় উদারতা। সকলকে নিয়ে বাঁচার মানসিকতা তৈরি হয় যৌথ পরিবার থেকে। বড় মাপের মানুষ তৈরির জায়গা ছিল আমাদের ওই একান্নবর্তী পরিবার। তাই একান্নবর্তী পরিবারের গল্প শুনে অনেকেই বলে দাদু ঠাকুমাদের আদর আর কাকা পিসিদের কোলে পিঠে চড়ে একান্নবর্তী পরিবারই ভালো ছিল মানুষের জীবনে। তবে বাবা মায়েরা যদি একটু ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে একান্নবর্তী পরিবার প্রথা হয়তো ফিরবে। শিশুরা বড় আকাশের নিচে বুক ভরে শ্বাস নিয়ে বাঁচবে। সকলকে ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠিখানি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। মেঘের উপরে আকাশ ওড়ে, নদীর উপরে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপরে আকাশ ওড়ে, নদীর উপরে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালী। এবারের বিষয় একান্নবর্তী। লোপামুদ্রা চট্টোপাধ্যায় লিখছেন, আমার একটি প্রশ্ন, পরের মাসের চিঠিটি কোথায় পাঠাবো একটু বলে দেবেন প্লিজ। আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে চিঠি পাঠিয়েছেন প্রত্যেকবার ওটাই অফিসিয়াল নাম্বার রেডিও জংশনের। প্রত্যেকবার ওই হোয়াটসঅ্যাপেই চিঠি পাঠাবেন। নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, 8637371423। আরেকবার বলছি, 8637371423। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল পত্রবন্ধুরা চিঠি পাঠাবেন।
মীনাক্ষী দাস লিখছেন, শুভ সন্ধ্যা, হাজির হলাম। স্বপন কুমার কুণ্ডু রয়েছেন সঙ্গে সঙ্গে আছেন মানিক কুমার হাজরা, লিখছেন 51বর্তী পরিবারে শুভ সন্ধ্যাতে হাজির হলাম সাথী পত্রালী। লোপামুদ্রা চট্টোপাধ্যায় বলছেন, অমিতাভবাবু আপনার লেখাটি শুনলাম, মন ছুঁয়ে গেল। ফিরোজা বেগম রয়েছেন সঙ্গে, শুনছেন 51বর্তী নিয়ে লেখা। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। তার আগে বলে নিই বন্ধুরা, পত্রালীর আগামী পক্ষের বিষয় আমি শ্রী শ্রী ভজহরি মান্না। হ্যাঁ, মান্নাদের গানের মতনই দেখব কোন দেশ থেকে কেমন রান্না আপনারা শিখেছেন। রসনা তৃপ্তি বাঙালি, তাই বাঙালির খুব কাছের মানুষ ভজহরি মান্না। 200 শব্দের মধ্যে লিখবেন আপনাদের মৌলিক লেখা, পাঠিয়ে দেবেন পত্রালী ডাকবাক্সে। এবারের চিঠি পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, 51বর্তী মানে হলো যৌথ বা সম্মিলিত পরিবার। বর্তমানে 51বর্তী পরিবার প্রায় লোপ পেয়েছে। এর ফলে ছেলে ও মেয়ে খিটখিটে মেজাজের এবং প্রচণ্ড স্বার্থপর হয়ে পড়েছে। ছেলে মেয়ে কার কাছে রূপকথার দেশের গল্প শুনবে? তাদের দাদু ঠাকুমা তো বৃদ্ধাশ্রমে থাকে, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তাদের পুত্র বা কন্যা স্কুলে যায়, বৃদ্ধ বাবা মাকে দেখবে কে? ছোট ছোট পরিবার এখন সর্বত্র দেখতে পাওয়া যায়। এখনকার ছেলেমেয়েরা দাদু ঠাকুমার সোহাগ ভালোবাসা থেকে প্রায় বঞ্চিত বলা চলে। 51বর্তী পরিবার ভেঙে যাওয়ার অনেক কারণ আছে। পরিবারের 2 জন সদস্য রোজগারে, ওদের রোজগারেই যদি 20 জন খাবে বলে, তাহলে সেই সংসার চলবে কি করে? একটা যৌথ পরিবারে যুবক যুবতী বয়স্করা প্রত্যেকে রোজগার না করলে 51বর্তী পরিবার টিকবে না। হিংসা থেকেও 51বর্তী পরিবার রাখা কঠিন হয়ে পড়ে। আমি কিন্তু 51বর্তী পরিবার থেকে বড় হয়েছি। রাধানগর মার্কেটে আমার বাবার একটা গ্রিলের কারখানা আছে। তার জন্য বড় জেঠুর ছেলে বাপি, মেজ জেঠুর ছেলে বাবলু, পিসির ছেলে হুনাদা এবং আমাদের মামা, এরা সবাই আমাদের বাড়িতে থাকতো। আমরা 4 বোন, বাবা মা ভাই, এত লোকের রান্না আমার মা করত। সত্যি করে সেই দিনগুলো আমরা মহা আনন্দে কাটিয়েছি। 51বর্তী পরিবারে বাস করার মজাটাই আলাদা। চিঠিখানি পাঠিয়েছিলেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। বন্ধু পত্রালী, এবারের বিষয় যেন টাইম মেশিন, এক নিমেষে আমাকে পৌঁছে দিল ছেলেবেলায়। আমার বেড়ে ওঠা ছিন্নমূল 51বর্তী পরিবারে। ঠাকুমা, বাবা মা, 5 কাকা কাকিমা, নিজের ভাই বোন ছাড়া তুতো ভাই বোনদের নিয়ে ছিল আমাদের 51বর্তী পরিবার। বাড়ির বড়দের শাসনে আদরে যত বড় হয়েছি, পরিবারের প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন রকমের শিক্ষা পেয়েছি। অনেক ধরনের চরিত্র দেখেছি। বড়দের কথা শোনা, মিতব্যয়িতা, কোনো সমস্যা সমাধানের জন্য সবার সঙ্গে আলোচনা করা, দায়িত্ব পালন করা, এই শিক্ষাগুলো আমাকে সংসার জীবনে অনেক সাহায্য করেছে। 51বর্তী পরিবারের ভালো দিক যেমন আছে, কিছু খারাপ দিকও আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি, সবাই সমান দায়িত্ব নিতে চায় না। যেহেতু অর্থ উপার্জন না করলেও খাওয়া দাওয়ার অসুবিধা হয় না, তার ফলে কিছু সদস্য সারা জীবন কাজকর্ম না করে কাটিয়ে দেয়। অনু পরিবারে নিয়ে গেল রগ উঠছে। কিন্তু বর্তমানে রুজি রোজগারের জন্য ছেলে মেয়েদের বিভিন্ন জায়গায় যেতে হয়, যার ফলে তারা হয়তো বাড়ির বয়স্কদের সময় দিতে পারে না। কিন্তু যারা দায়িত্ববান তারা বাড়িতে সাহায্যকারী রেখে কিংবা কোনো প্রতিষ্ঠানে রেখে বয়স্কদের আরামে থাকার ব্যবস্থা করে। যারা স্বার্থের জন্য অনু পরিবারের সমর্থক, তারা ব্যতিক্রমী চরিত্র।
তবে একান্নবর্তী পরিবারে থেকেও অনেকে স্বার্থপর হয়। শেষ বেলায় এসে আমার মনে হয়, দূরে কিংবা কাছে যেখানেই থাকি, প্রয়োজন দায়িত্ব পালন করার মানসিকতা। শুভেচ্ছান্তে দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে লিখছেন চিঠি। এবারের চিঠি পাঠিয়েছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, থানা দাসনগর, জেলা হাওড়া, সূচক 711113 থেকে। প্রিয় স্মৃতি জাগানিয়া পত্রালি, এ বিষয় নিয়ে লিখতে বসে আমার গ্রামের আমাদের একান্নবর্তী পরিবারের সদস্যদের সাথে কাটানো দিনের ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, মজা খুনসুটির কত না স্মৃতি আজ আমার মানসপটে ভেসে বেড়াচ্ছে। আমাদের বাপের বাড়িতে জেঠু কাকা ও আমাদেরকে নিয়ে ঠাকুমা সহ একসাথে থাকতাম, একই হাঁড়ির ভাত খেতাম। ঠাকুরদাকে বাবা 2 বছর বয়সে হারিয়েছে, ফলে আমাদের সংসারে ঠাকুমার কর্তৃত্ব বেশ ভালো। আমরা সব ভাই বোনেরা মিলে ঠাকুমার কাছে রামায়ণ মহাভারতের নীতি কথার গল্প শুনতাম। আমার জেঠুমণি খুব রাশভারী লোক ছিলেন, কিন্তু পরিবারের প্রত্যেকের জন্য ভাবনা চিন্তা করে বাজার করা, পোশাক পরিচ্ছদ এমন কিনতেন যে সকলেরই পছন্দ হতো। রবিবার জেঠুমণি নিজে হাতে পাঁঠার মাংস রান্না করতেন। আমাদের বাড়ির লম্বা দালানে মা জেঠিমার হাতে বোনা আসনে বসে কলা পাতায় করে দুপুরের খাওয়ার স্বাদ এবং স্মৃতি আজও মনে পড়ে। মহালয়ার দিনে ভোরে উঠে সকালে দালানে স্নান সেরে আমাদের জ্ঞাতিদের সদস্যরা একসাথে বসে মহালয়া শোনার মুহূর্তটা আজও মনে পড়ে পত্রালি। মনে মনে বলি, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তারপর সকালে জেঠুমনির হাতে ভাজা গরম চপ, বেগুনি দিয়ে মুড়ি খাওয়া। যারা বাড়িতে মহালয়া শুনতে আসতো সকলেইকেই টিফিন খাওয়ানো হতো। আমরা তালপুকুরে ছোট কাকার সাথে গিয়ে ভাই বোনেরা সাঁতার কাটা শিখি। ক্লাবের সব পুজো অনুষ্ঠানে জোগাড়ের কাজে আমরাও মা জেঠিমা কাকিমার সাথে হাত লাগাতাম। শীতকালে আমন ধান ঘরে তোলা উপলক্ষে পৌষ বাড়া অনুষ্ঠানে সকলকে 5 তরকারি, ভাত, মাছ, নতুন গুড়ের পায়েস খাওয়ানো হতো। এখন নাগরিক জীবনে কর্মসূত্রে ব্যস্ত থাকায় এসব মুহূর্তগুলো না পাওয়ার দুঃখ মনে কষ্ট দেয়। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আরও ভালো করার লক্ষ্যে একান্নবর্তী পরিবার ভেঙে একক পরিবার গজিয়ে উঠেছে। আমরা কেবল আমার চিন্তায় ব্যস্ত। চিঠিখানি পাঠিয়েছিলেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, থানা দাসনগর, জেলা হাওড়া, সূচক 711103 থেকে। এবারে পড়ব আমাদের আরও এক নতুন পত্রবন্ধুর লেখা চিঠি। সজল বিশ্বাস লিখছেন, পত্রবন্ধু, আপনি কিন্তু কোনো ঠিকানা সংযুক্ত করেননি। রেডিও জংশন নিবেদিত পত্রালী লাইভে নামের সাথে সাথে ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। এবার আপনার চিঠিটি পাঠ হচ্ছে, কিন্তু পরের বার থেকে আশা করব আপনার চিঠির সঙ্গে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সংযুক্ত করবেন। লিখছেন নতুন পত্রবন্ধু সজল বিশ্বাস। 5 অক্ষরের ছোট্ট একটি কথা একান্নবর্তী, কিন্তু এর ব্যাপ্তি, এর মর্মার্থ অনেক গভীরে। আজ সামাজিক এবং পারিবারিক পরিস্থিতিতে এই শব্দটি হারিয়ে যেতে বসেছে। মনে পড়ে শৈশবের সেই দিনগুলোর কথা। ভাই বোন, মা বাবা, দাদু ঠাকুমা, আরো অনেককে নিয়ে ভরা সংসার, দল বেঁধে সমস্ত স্থানে যাওয়া। মনে পড়ে পৌষ মাসে কুলিয়া পাটের মেলার কথা। মেলার বেশ কিছুদিন আগে থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতাম কবে সেই দিনটা আসবে। তারপর দেখতে দেখতে চলে আসতো সেই দিনটি। আমরা সবাই দাদুকে চারদিকে ঘিরে দাঁড়িয়ে পড়তাম। দাদু সবাইকে 25 পয়সা করে দিতেন। এখন ভাবলে হাসি পায়, কিন্তু তখন ওই 25 পয়সারই অনেক মূল্য ছিল। কত কিছু কিনতাম, খেতাম। পাঁপড় ভাজা, জিলিপি, ঘুগনি,
খেলার রাবারের ছোট ছোট বল, আর ছিল নাগরদোলায় চড়া। সে কি আনন্দ হতো! দলবল মিলে কয়েক কিলোমিটার হেঁটে যেতাম, আবার সদল বলে হৈ হৈ করতে করতে ফিরে আসতাম। পরিশ্রমকে পরিশ্রম বলেই মনে হতো না, অথচ আজ দুপা হাঁটতেই কত কষ্ট। পুরনো সেই দিনের কথা বলবো কি রেহাই! কোথায় হারিয়ে গেল সেই সব দিন! পরিবার ছোট হতে হতে কোথায় হারিয়ে গেল সেই একান্নবর্তী পরিবার। লিখছেন নতুন পত্রবন্ধু সজল বিশ্বাস। রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। লিখেছেন পূর্ণিমা সামন্ত, কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 721150 থেকে। প্রিয় পত্রালি, প্রথমেই তোমায় ধন্যবাদ জানাই 51বর্তী বিষয় নির্বাচনের জন্য। কত সুখ দুঃখের স্মৃতি যে মনে পড়ছে, কি বলবো। শৈশবের দিনগুলোতে ছিল কি আনন্দ, কি আনন্দ, যা আজ অচিনপুরের গল্প বলেই মনে হয়। বাবা মায়ের একার সংসারে আমরা 10 ভাই বোন একসাথে বড় হয়েছি। এছাড়াও একজন গোপালক, সারাক্ষণ ভাই ফরমাস শোনার জন্য দুজন হল কর্ষণকারী মজুর থাকত। আর প্রায়শই আত্মীয়, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, সাধু সন্ন্যাসী, অতিথি ও ভিক্ষুকের আগমন হতো। ফলে হেন 51বর্তী পরিবারে উৎসব লেগেই থাকতো। রকমারি জব্ব, খাওয়া দাওয়া তো হতোই, তার সঙ্গে গল্প গুজব, হাসি ঠাট্টা, ক্যারাম, সাবলুডো, কড়ি প্রভৃতি ঘরের মধ্যে খেলার হৈহুল্লোড়ে বড়রা অতিষ্ঠ হয়ে বকুনি দিত। এরপর চলতো পুকুর তোলপাড় করে সাঁতার কাটা আর মাছ ধরা। তারপর রান্নাঘরে গোল হয়ে তাল চাটাইয়ের আসনে বসে 10-15 অন্ন ব্যঞ্জনে চর্ব চস্য লেচ্ছ পেয় ভুরি ভোজন করে মুখ শুদ্ধি খেতে খেতে হাত পাকার বাতাসে ঘুম। উঠে বাগানে বাগানে মৌসুমি ফল পেড়ে খাওয়া। তারপর খামারে ভাই বোনেরা একসাথে লুকোচুরি, খই দই, চিনি বিস্কুট, বৌডুডু প্রভৃতি খেলে পা হাত ধুয়ে জলযোগ করে মেঝেতে মাদুর পেতে এক হ্যারিকেনের আলোয় গোল হয়ে পড়তে বসা। পাশেই বেঞ্চেতে বাবা শন বা পাটের দড়ি কাটতে কাটতেই আমাদের পাহারা দিতেন এবং পড়াতেন। বাবা মা উভয়ই প্রায়শই বলতেন, আগের হাল যেদিকে যাবে পিছনের হালও সেই দিকে যাবে, তাই বড়গুলোকে ভালোভাবে মানুষ করলেই হলো। সত্যিই তাই। আমরা বড় দাদা দিদিদের সাথে ঘুরে ঘুরেই মানুষ হয়েছি। এই 51বর্তী আনন্দ নিকেতনে এখন স্বার্থান্বেষীদের বাতাসে জরাগ্রস্ত। বিপন্ন 51বর্তী পরিবারের পুনরুদ্ধারের কি কোনো উপায় নেই? স্বাধীনতার দিবসের প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে চিঠিখানি পাঠিয়েছিলেন পূর্ণিমা সামন্ত, কলকলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 721150 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মানস দাস, মাইকেল একদিন থেকে। প্রিয় পত্রালী, আরো একবার অতীত খুঁড়ে বেদনা জাগালে তুমি। কি সেই সোনার দিন ছিল যখন নিজেদের সঙ্গে কাকা জ্যাঠা তাদের সন্তানরা মানে খুড়তুতো জেঠতুতো দাদা ভাই দিদি বোনেরাও মিলে মিশে একসাথে একই ছাদের তলায় দিন কাটাতো। বড়দের স্নেহ ভালোবাসা, ছোটদের একটু শ্রদ্ধালু ভাব, সমবয়সীদের মধ্যে মিষ্টি ভাব ভালোবাসা, খুনসুটি রাগ দেশ অভিমান নিয়ে সে সময় এক আনন্দের হাট বসে যেত বিভিন্ন বাড়িতে। একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে বায়োস্কোপ দেখতে যাওয়া, পুজোর সময় ঠাকুর দেখতে বেরোনো, এমনকি পড়তে বসাও এক ঘরে একসাথে। সত্যি এসব এখন যেন স্বপ্ন, হোক স্বপ্ন, তবু এ তো সত্য, একেবারে ধ্রুব সত্য। এই মুহূর্তে মনে পড়ছে সেই বহু শ্রুত গানের কলি। স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না,
জেগে উঠে দেখতে হবে আজকের খণ্ড বিখণ্ড ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া ক্যাপসুল সমসংসার। সেখানে কাকা জ্যাঠা দূরস্থান, দাদু ঠাকুমারও স্থান হয় না। সেখানে কেবল বাবা মা আর সন্তানের ঠাঁই। স্বার্থপরতা দিয়ে ঘেরা এখনকার এই এক টেরে বসবাস, অবহেলা উপেক্ষার কুয়াশাচ্ছন্ন বর্তমানের একঘেয়েমি থেকে রক্ষা পেতে এই একান্নবর্তী সংসারের ছবিটা বারবার দেখতে ইচ্ছে করে। তার স্বাদটাই আলাদা, একেবারে অন্যরকম। সকলকে বর্ষণ সিক্ত শুভেচ্ছা সহ এতে বিনীত মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, সূচক 700133 থেকে চিঠি পাঠিয়েছেন। ফিরোজা বেগম লিখছেন, এই চিঠিগুলি শুনতে শুনতে নস্টালজিক হয়ে পড়ছি। ধন্যবাদ পত্রালি। হ্যাঁ, তবে আরও একটি কথা বন্ধুরা, আপনাদের লেখা এই সুন্দর চিঠিগুলি আমরা হাওয়ায় ভাসাচ্ছি, কিন্তু আপনারা জানেন প্রত্যেক বছরের মতন আগামী বছর ফেব্রুয়ারি মাসেও আমাদের 4th বর্ষীয় সাহিত্য সম্মেলনে আত্মপ্রকাশ পাবে পত্রালি পত্র সাহিত্যের সংকলন, যেটি কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের লেখা নিয়ে পত্রালিতে সম্প্রচারিত আপনাদের লেখা নিয়ে একটি পত্র সংকলন প্রকাশ হবে। সেই জন্য আমাদের গ্রুপে বিজ্ঞপ্তি দেওয়ার যেসব বাধ্যবাধকতাগুলো আছে সেগুলো মেনে আপনারা অবশ্যই আপনাদের অনুদান এবং আপনাদের লেখা, আপনাদের ছবি এবং পরিচিতি আমাদের পাঠিয়ে দিন। আমরা কিন্তু সবার লেখা আমাদের পত্র সংকলনে চাই। আমরা এক মলাটে বন্দী হতে চাই, সকলে বেঁধে বেঁধে থাকতে চাই। এখন সময়, হ্যাঁ, সেই মজার সময় যখন শুনব একান্নবর্তী বিষয়ে কোন পত্রকার সেরা হলেন। সেরা পত্রকারের সাথে কথা বলেছিলেন কেয়া বর্মন। চলুন শুনে নিন তাদের কথোপকথন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বর্ষা যেন এসেও আসছে না, তাই না? সে যাই হোক, বর্ষা আসুক বা না আসুক, তবুও আমরা সকলে হাত মিলিয়ে একেবারে পত্রালি পরিবারের পাশে আছি, তাই না? তাই তো একান্নবর্তী পরিবারের ঝুলি একেবারে ভরে উঠেছে। আর ঠিক সেই কারণেই এত সুন্দর পত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন যিনি, এবং সেরার শিরোপা যিনি ছিনিয়ে নিয়েছেন, তিনি হলেন পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে দিলীপ কুমার চন্দ্র মহাশয়। উনি আমার সঙ্গে রয়েছেন। নমস্কার দিলীপ বাবু। নমস্কার, আপনাকেও নমস্কার। রেডিও জংশনের সমস্ত সদস্যকেও আমার নমস্কার জানালাম। এই পর্বের সেরা পত্রকার আপনি। আপনাকে পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বলুন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে। রেডিও জংশন যে বহুদিন ধরে চলছে, এবং রেডিও জংশন হচ্ছে প্রাণের বন্ধন, মনের মাঝে উদ্যান সময় এক অঙ্গন। এই রেডিও জংশন চলুক, এবং রেডিও জংশনের যে পর্বগুলি দেওয়া হয়, যে সেগুলি খুব বাস্তব রচিত, এবং বাস্তবচিত পর্বগুলির থেকে নিশ্চয়ই কেউ কেউ সেরা হয়। আমি এবারে সেরা হয়ে বেশ আনন্দিত বোধ করছি। নিশ্চয়ই, অবশ্যই একটা ভালো লাগার মুহূর্ত তো বটেই। আচ্ছা দাদা, এই যে এবারে বিষয় একান্নবর্তী পরিবার বা একান্নবর্তী যে বিষয়টা, সেই বিষয়টাকে এখন কিভাবে দেখছেন? একান্নবর্তী কি সত্যি এখন আমরা আছি, নাকি ক্রমশ তা ভেঙে যাচ্ছে? কি মনে হয় আপনার? আমার মনে হয় একান্নবর্তী বোধহয় পরিবার আর ফিরে আসবে না। আমার মনে হচ্ছে যে একান্নবর্তী ভেঙে যেয়ে আমরা এখন অনুপরিবারে পরিণত হচ্ছি, এবং অনুপরিবারের মধ্যে থাকতে শুধু প্রতিযোগিতা, সহযোগিতা বাদ চলে যাচ্ছে। তাই খুব দুঃখ হয়। আর আসবে না ফিরে এই একান্নবর্তী। বিগত ভালোবাসা এখন মধ্যবর্তী। ফিরে আসুক খেলার শুধু খেলা, খেলাতেই পড়াশোনা, খেলায় হোক জীবনের মেলা। কি সুন্দর বললেন।
একান্নবর্তী পরিবার খুব দরকার। মানুষের মধ্যে মানুষের মনের মিলন, বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য খেলা, এবং একান্নবর্তীর দাদু দিদা, ভূত, ব্যঙ্গমা ব্যঙ্গমি, গাছ সবই দরকার। এবং বর্তমানে আমরা খুব দূষিত করে ফেলছি বিভিন্ন জায়গা, যার ফলে আগামী প্রজন্ম শুধুমাত্র একগুঁয়ে হয়ে যাচ্ছে। তার দিকে বাঁচার জন্য, মানুষের সঙ্গে মেলার জন্য আরো কিছু করা দরকার। স্কুলে গিয়ে একসাথে খাওয়া দাওয়া, স্কুলে গিয়ে একসাথে খেলা করা, এটা এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে। খেলাই পারে জীবনের সমস্ত বন্ধকতা কাটিয়ে মানুষকে আদর্শ মানুষ করে তোলা। ঠিক। আচ্ছা দাদা, আপনি বর্তমানে কি একান্নবর্তী পরিবারের সঙ্গে রয়েছেন নাকি বিচ্ছিন্ন? আমি না, বিচ্ছিন্ন নয়, আমি একান্নবর্তী পরিবারের সঙ্গে আছি। বাহ, আমার ভাই নেই, বোনেরা আছে। সব বোনদেরকে নিয়ে, বোনদের বিয়েও হয়ে গেছে, তারা প্রায়ই আসে আমার বাড়িতে। এবং আমাদের বিশেষ করে ভাতৃদ্বিতীয়ায় যে মিলন মেলা হয়, সব বোন একসাথে মিলে আমরা এখানে একটা বিশেষ মেলার মতো অনুভব করি, এবং একসাথে ভাতৃদ্বিতীয়ায় আমরা মিলিত হয়ে একটা বিশেষ আনন্দ উপভোগ করি। এটা খুব ভালো লাগে। বাহ, তার মানে আপনি মনে প্রাণে একেবারে সকলের সঙ্গে আরো বেঁধে বেঁধে থাকতে চান, সেটাই বোঝা গেল। আচ্ছা, এই যে বর্তমানে দেখি যে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? বর্তমান পরিবারগুলো বিচ্ছিন্ন হওয়ার মধ্যে মানে হচ্ছে শুধুমাত্র সংকীর্ণতা। আমি বেশি রোজগার করলাম, কেউ কম রোজগার করলো, তাতেই তার মধ্যে যে একটা মানসিক পরিবর্তন, সেই মানসিক পরিবর্তন সৃষ্টি হচ্ছে, এবং মানসিক পরিবর্তনের জন্যই পরিবারের ক্রমশ ভেঙে যাচ্ছে, এবং ভালোবাসাগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমাদের আবার একান্নবর্তী পরিবার থেকে আমরা যখন অনুপরিবারের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের তুতো ভাই বোন, মাসি পিসি, দাদা দিদি সমস্ত কিছু যেন হারিয়ে যাচ্ছে। ওই আমাদের আগে যে তুতো ভাই বোনরা ছিল, তাদের মধ্যে একসাথে খাওয়া দাওয়া, চান করা সবই চলতো একসাথে। আমার মনে পড়ে কাল বৈশাখীর কোনো এক ঝড়ে তা আম কুড়ানোর উৎসব, হয়ে করে ভিজে সবাই জুবুথুবু, কাদা মেখে সবাই যেন ভূত। সত্যি সেই সব দিনগুলো হারিয়ে গেছে। আমি আশা করব একান্নবর্তী পরিবারের হয়তো থাকবে না, কিন্তু মানুষের মধ্যে মেলবন্ধন বছরে বেশ কটা দিন, ভাতৃদ্বিতীয়া, বিজয়া দশমী, দোল, এইগুলো ঈদ, এগুলোর মধ্যে মিলেমিশে থেকে আমরা যদি পরস্পর একসাথে খাওয়া দাওয়া এবং মনের মিলন করতে পারি, তাহলে আমরা হয়তো একান্নবর্তী পরিবারের কিছুটা মানে শান্তি এনে দিতে পারবো, এটুকু আশা রাখি। নিশ্চয়ই। আসলে একান্নবর্তী পরিবার থেকে আমরা এত অনেক কিছু শিখি, মানে সহবত শিক্ষা যা কিছু, তার মধ্যে আমরা একান্নবর্তী পরিবার থেকেই শিখি। কিন্তু দেখা যায় যে বর্তমানে যে কোনো কারণেই হোক, মানুষ এত বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে কোথাও সেই সহবত শিক্ষা, কোথাও সেই সহনশীলতা, যা যা একান্নবর্তী পরিবারে থাকলে মানুষের ভালো হয়, সবকিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে। আর তাই বোধহয় পত্রালি এবারের বিষয় একান্নবর্তী রেখেছে, যাতে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে, বা বর্তমানে আমরা একান্নবর্তী পরিবার হয়ে উঠতে পারি, সেই কথা যেন আমরা আবার নতুন করে ভাবতে পারি, তাই নয় কি? আর আমাদের পত্রালি পরিবার তো একেবারে একান্নবর্তী পরিবার, তাই না? তাই তো আমরা সকলে হাতে হাত রেখে চলেছি, পত্রালির অনুষ্ঠানে আমরা যাই, আমাদের পরিবার কিন্তু ক্রমশ বর্ধিষ্ণু। নকশালের অনুষ্ঠানে যার একটা আমার ঘটনা আছে, বোধহয় গত বছর না, এটা 23-22 সালে, করোনার পরে। তো আমি যখন পৌঁছলাম, দক্ষিণ পূর্ব রেলের সমস্ত ট্রেন বন্ধ, একটি ট্রেন চলছে। গড়বেতায় 7:45 ছাড়ার কথা, সে 1:30 এলো। তবু 12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, কিন্তু ট্রেন ঢুকলো 2:15। তারপর শ্রীরামপুর যাওয়া, দিয়া ফিরে আসা সম্ভব হবে না, তবুও আমি গেছিলাম, যে শুধু দেখা করে চলে এসেছিলাম। চঞ্চল ভাই খুব সাদরে আমাকে ভাত খাইছিলেন, কিন্তু আমার কোনো বলা হয়নি, অনুষ্ঠান তখন শেষ হয়ে গেছে। আমি এত ভালোবাসি বলেই এত কষ্ট করে ঠিক রেডিও জংশনের অনুষ্ঠানে বা পটকালীর অনুষ্ঠানে উপস্থিত হতে
সব অনুষ্ঠানেই আমি গিয়েছি। আশা করব যতদিন পারবো আমি এই পথকালীর অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করব এবং সকলের সাথে মিলন মেলায় থেকে সকলকে আরো আরো বেঁধে বেঁধে থাকতে চাই, সকলের মধ্যে যেন আমি বিলিয়ে দিতে চাই। আমিও থাকবো, আমার বন্ধুরাও সব থাকবে, এটুকু আশা করি। নিশ্চয়ই ভালোবাসার টানই যে আসলে মানুষকে মিলিয়ে দেয়, সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আপনি দিয়েছেন। আপনি জানেন সময় অতিক্রান্ত, অনেক সময় পেরিয়ে গেছে, তবুও আপনি যে শেষ মুহূর্তে উপস্থিত হয়েছেন সেটা তো শুধুমাত্র ভালোবাসার টান ছাড়া আর কি। আর সেই জন্যই বোধহয় আমাদের পথচারী পরিবার আরো সমৃদ্ধ হচ্ছে, আপনাদের মতো মানুষেরা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন বলে। এইভাবে থাকুন দিলীপ বাবু আমাদের সাথে। আচ্ছা দিলীপ বাবু, আপনি তো পত্র সাহিত্যের সাথে যুক্ত অবশ্যই, সেই সঙ্গে আর কি করতে ভালোবাসেন? আমি কতগুলো পাঠ্যপুস্তক রচনা করেছি, আচ্ছা। মানে যেগুলোতে কিছু পয়সাও পেতাম, টাকাও পেতাম। 7-8 এর ভৌত বিজ্ঞান, স্নাতক স্তরের ব্যবহারিক রসায়ন, ইংরেজি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ইংরেজি মাধ্যম, এসব বইগুলো আমি তখন বার করেছিলাম। এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি চলছে এবং স্নাতক ব্যবহারিক রসায়ন এখনো চলছে। 7-8 এর ভৌত বিজ্ঞান বন্ধ হয়ে গেছে, সরকার থেকেই বন্ধ করে দিয়েছে। এছাড়া আমি বেড়াতে খুব ভালোবাসি। যেমন বেড়ানোর একটা গল্প নিয়ে চলার পথে যে পাত্রিকাটা লিখেছিলাম সেটা পড়েছিল। আচ্ছা। চলার পথে সত্যি খাজুরাহ দেখে, তারপরে ভীমবেটকা দেখে, হ্যাঁ, তারপরে এইসব জায়গাগুলো দেখে এক দাদু দিদিমার মধ্যে মিলন হয়েছিল, অর্থাৎ বিয়ে হয়েছিল। ও, সত্য উদ্ধর, এটা সত্য ঘটনা, শুধু নামটা তাই দিইনি, ওদের নামটা দিইনি, সবার মানে ছেলে মেয়েদের অনুমতি ক্রমে তাদের বিয়ে হয়েছিল। তা একজন স্ত্রী হারা আর একজন স্বামী হারা, শুধুমাত্র নিজের একসাথে ঘুরে ফেরার জন্যই তারা জীবনে আবার বিবাহ করেছিলেন। এইরকম অনেক বেড়ানোর ঘটনা আছে। আমি প্রায় ভারতের সর্বত্রই ঘুরেছি, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রায় সব জায়গায় ঘুরে বেড়েছি এবং আমাকে ঘুরতে খুব ভালো লাগে। চেষ্টা করি ঘুরবার জন্য, এখনো ইচ্ছা আছে আমি যদি ওই পাতাল ভুবনেশ্বর, ওই কৌশানি, এইসব জায়গায় যেতে পারি, আমার ইচ্ছা আছে, ওই জায়গাটা যাওয়া হয়নি। বাহ, আপনি তো তাহলে একদম বহুমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। একদিকে শিশুদের উপযোগী পাঠ্যপুস্তক লিখছেন, আর অন্যদিকে মনের খোরাক মেটাবার জন্য বেরিয়ে পড়ছেন। আর তারপরে সেখান থেকে নিশ্চয়ই একেবারে আপনার লেখার রসদও পেয়ে যাচ্ছেন। সুযোগ পেয়ে যাচ্ছি। তাছাড়া আমি লেখার মধ্যে আমাদের যে লোকাল পত্রিকাগুলো আছে, লোকাল পত্রিকায় লেখালেখি করি। আচ্ছা। আনন্দবাজারের সম্পাদকীয় সমিতিতে লিখি এবং মেন আনন্দবাজার এবং মানে মেদিনীপুর আনন্দবাজার দুটোতেই আমার লেখা মাঝে মাঝেই বেরোয়। গতবারও বেরিয়েছে, মানে এখন বেরিয়েছে যে একটা আনন্দবাজারের টপিকস দিয়েছিল যে এই গুজব ছড়িয়েই ভ্রমণ বেড়ানো হয় এবং গড়বেতে নাকি গুজব ছড়িয়ে এখানে নাকি বকরাক্ষস বধ হয়েছিল, সেটা দেখা, মানে সেরকম একটা গুজব ছড়িয়ে গড়বেতাকে জনপ্রিয় করা চলছে। আমি তখন লিখলাম, এই আনন্দবাজারেই লিখলাম যে সব জায়গাতেই জনরব সৃষ্টি করা হয়। যেমন মধ্যপ্রদেশে একটা জায়গায় নাকি ভস্মাসুর সৃষ্টি হয়েছিল, আদৌ কি সেখানে ভস্মাসুর বেরিয়েছিল? আমি ঘুরে ফিরে দেখেছি যে শুধুমাত্র নিচে শুধু পাহাড় ঝর্ণা আছে এবং তাতে একটি শিব মন্দির আছে, ভস্মাসুর আমি দেখতে পাইনি। রামেশ্বরমে গিয়ে দেখি শিলা নাকি জলে ভাসে, গিয়ে দেখলাম আর্কিমিডিসের সূত্র অনুযায়ী শিলা সত্যিই জলে ভাসতে পারে না, কিন্তু শিলাটাকে এমন ভাবে তৈরি করছে ভিতর থেকে পাথরের অংশ বার করে দিয়ে মোম দিয়ে পালিশ করেছে, দেখছি শিলা জলে ভাসছে। সব জায়গাতেই এরকম জনশ্রুতি গুলোকে আস্তে আস্তে তৈরি করে মানুষকে আকৃষ্ট করে। গড়বেতাও এখানে বেড়ানোর জায়গা হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। সেই গনগনিতে আপনারাও বেড়াতে আসুন। এখানে যদি কোনো আপনারা করতে পারেন আমাদের মিলন মেলা, সেই মিলন মেলাতে আমি সর্বতভাবে চেষ্টা করব এবং গনগনি একটা বিশেষ জায়গা, এখানে আসলে আমার খুব ভালো লাগবে। আমি একটা পত্রিকা চালাই, পত্রিকার নাম হচ্ছে সোনাক্ষরী। এবারও পূজা সংখ্যা বেরোবে, আশা করি গর্বেতা বিষয়ক ব্যাপারগুলো থাকে এবং এবারে অনেক বাইরের লেখকেরও লেখা এসছে, ছাপতে দেওয়া হয়ে গেছে। এইসব কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে আছি। পত্রালিতে লিখি,
আর আনন্দবাজারে লিখি। আর রেডিওর যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, প্রাত্যহিকী, বুধ সকালে, মাননীয় সুর, প্রত্যুষা, আজ সন্ধ্যায়, সমস্ত টপিকস গুলোই আমি লেখালেখি করি। বাহ, তার মানে লেখাকে, সাহিত্যকে আপনি আপনার জীবনের এক সঙ্গী করে নিয়েছেন, আর সেই সঙ্গে ভ্রমণ সাথী তো আছেই। বাহ, আর আপনাদের জায়গার কথা তো বললেন, অবশ্যই যাব। এবং একা তো নয়, পথচারী পরিবারকে নিয়ে একেবারে হই হই করতে করতে চলে যাব। যদি অনুষ্ঠান করেন পথচারী, তাহলে মানে এখানে যে মিলন মেলা হয়, আচ্ছা, এখানেও অসুবিধা হবে না। বাহ, তাহলে বন্ধুরা শুনলেন তো, দিলীপ বাবু আমাদের কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে যাওয়ার জন্য নিশ্চয়ই আমাদের এবার প্রস্তুতি নিতে হবে, তাই না? হ্যাঁ, আসুন, সকলে মিলে আসুন। আমিও খুব আনন্দ পাবো এবং আপনাদেরকে পেয়ে আমার মনের খোরাক অনেকটাই মিটবে। আসুন, সকলে মিলে হই হই করে আসুন। গড়বেতার যে দেখার জিনিসগুলো আছে, সর্বমঙ্গলা মন্দির, গ্র্যান্ড ক্যানিয়ন, বাবা বসন্ত রায় মন্দির। বাবা বসন্ত রায় মন্দির এমন একটা মন্দির, মানে হচ্ছে শিব ঠাকুর। এখানে নাকি বাতের ওষুধ সবসময় দেওয়া হয়, বাত নাকি এখানে সেরে যায়। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে চিকিৎসার জন্য। এরকম অনেক জায়গা আছে। বগুড়ি কৃষ্ণনগরের দোল মেলা সারা ভারতের বিখ্যাত, এবং মেলাটা বেশ বেশ জাঁকজমকপূর্ণ হয়। এসব দেখতে আসুন, আমি আনন্দ পাবো। সবাই আসুন, ভালো থাকুন। ভালো থাকুন দিলীপ বাবু, আপনিও এইভাবে লেখালেখির মধ্যে থাকুন, পথচারী পরিবারকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরুন, আর আপনার সাহিত্য জীবনে দীর্ঘায়ু কামনা করি। খুব ভালো থাকুন দাদা, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগলো। সকলেই ভালো, আপনারাও সকলে ভালো থাকুন। ভালো ভালো সকলে, নমস্কার। হ্যাঁ, নমস্কার, শুভরাত্রি। এবার আমরা শুনে নেব সেরা পত্রকার দিলীপ কুমার চন্দ্রের চিঠিটি আরো একবার। পাঠিয়েছেন পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। বন্ধু পত্রালি, আজ আবার মনে করিয়ে দিলে পুরনো দিনের কথা, যখন ঘরে খাবার ছিল না, কিন্তু খাওয়ার লোক ছিল অনেক। এখন খাবার আছে, কিন্তু খাবার লোক নেই। হারিয়ে গেছে পিসি, মাসি, ঠাকুমা, দিদিমা, দাদু, কাকা, জ্যাঠা আর তুতো ভাই বোন। পরিবারে আছে নিঃসঙ্গতা। তখন এক থালাতেই মুড়ি, আচার, তেল মেখে একসাথে খেয়ে কতই না আলোচনা। মনে হতো স্বর্গ মাটিতে নেমে এসেছে। বর্তমান প্রজন্ম কিছুই পেল না। ব্যঙ্গমা, ব্যঙ্গমী, গেছো ভূত, মেঠো ভূত, স্কন্ধকাটা ভূত, ওরাও কেমন যেন হারিয়ে গেল। দাদু ঠাকুমারা কিছুই জানে না, তাই নাতি নাতনিদের কাছে প্রাপ্ত। তখন 10 পয়সা করে চাঁদা দিয়ে 15 জন মিলে বল কিনে মনের আনন্দে খেলা হতো। এখন একজনই বল কিনতে পারে, কিন্তু 11 জন খেলোয়াড় পাওয়া যায় না। হারিয়ে গেছে সংঘবদ্ধ জীবন। তেপান্তরের মাঠ, সে তো অচিনপুর। শিশু মনে এর কোনো প্রভাব পড়ে না। এখন মোবাইল সর্বস্ব জীবন। কোথায় দূরে টেনে নিয়ে যাচ্ছে জীবনকে। জটিল হচ্ছে জীবনযাত্রা, নেই শান্তির বার্তা, আছে কুটকচালি। যখন কোনো অনুষ্ঠানে একসাথে বসে সামান্য খিচুড়ি খায়, তখন ভেদাভেদ, উঁচু নিচু সব হারিয়ে যায়। সেই একত্রিত হয় মিশে বেঁধে বেঁধে থাকার প্রয়াস আবার সূচনা হোক। প্রতিযোগিতা নয়, থাকুক সহযোগিতা। ফিরে আসুক একান্নবর্তী সংসার। বাদল দিনের কদম ফুলের শুভেচ্ছা। লিখছেন এই পক্ষের সেরা পত্রকার দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। মন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। মন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরো
রাগ রাগিনীতে আমি তুমি মন। আমার জয় জয়ন্তী তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি মন। আনন্দেরই অশ্রুতে মল্লা রাতে ছবি। বেহাগ বলো বাহার বলো ভৈরবী বা ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সব। হ্যাঁ, যত সুর যত রাগ সবই পথটালি বন্ধুদের জন্য। দীপা বাগচি লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন সেরা পত্রকারকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। মীনাক্ষী দাস লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে। দীপা বাগচি লিখছেন শুভরাত্রি। স্বপন কুমার কুণ্ডু লিখছেন অভিনন্দন সেরা পত্রকারকে। ফিরোজা বেগম লিখছেন শুভরাত্রি। স্বপন কুমার কুণ্ডু লিখছেন শুভরাত্রি। আমরাও বলবো শুভরাত্রি। তবে তারাও আগে একবার মনে করিয়ে দিই বন্ধুরা, বাহ, আপনাদের অনেক অনেক লাভ রিয়াক্ট কিন্তু বেলুনের মতন ভেসে বেড়াচ্ছে লাইভ স্ক্রিনে। বন্ধুরা, সকলের আমন্ত্রণ রইল পত্রালি পত্র সংকলনে লেখা দেওয়ার জন্য। আপনারা আর দেরি না করে যারা যারা বাকি আছেন চটপট পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকের মতন এ পর্যন্তই। উঠতে হবে এবার। হ্যাঁ, অঞ্জলি দিয়েও কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছেন। উঠতে হবে। আগামী পক্ষের বিষয় আমি শ্রী শ্রী ভজহরি মান্না। লিখে ফেলুন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। সবাই খুব খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই পত্রালিকে বেঁধে বেঁধে রাখুন। শুভরাত্রি।